সকলকে ওয়েলকাম আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আমার সঙ্গে রয়েছেন তোমাদের ফিজিক্সের একজন এক্সপার্ট পার্সন। এক্সপার্ট বলা যায় এই কারণ ফিজিক্স যার বলতে পারো হচ্ছে যে একটা রন্ধে রন্ধে মিশে গেছে। তার কারণ কি, তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে অলরেডি এমএসসি পাস করেছেন এবং এমএসসি শুধুমাত্র পাস করা নয়, শুধুমাত্র ফার্স্ট ক্লাস পাওয়া নয়, সেই ইউনিভার্সিটি বলতে পারো হচ্ছে টপার লিস্টে তিনি ছিলেন। তারপর আস্তে আস্তে নেট ক্লিয়ার করা, গেট ক্লিয়ার করা এবং তারপর পিএইচডির জন্য আইআইটি খড়গপুর এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আইআইটিতেও পেয়েছিল, তবে খড়গপুরটাই বেছে নিয়েছিল, যেখানে পিএইচডির টপিক ছিল হচ্ছে কসমোলজি। তো একটা বলতে পারা হচ্ছে জ্ঞানের পরিধি বিশাল জায়গায়, যে জিনিসটা তোমাদের হেল্প করছে প্রত্যেক মুহূর্তে এই ফিজিক্যাল সায়েন্সটাকে নিজের আত্মস্থ করতে। কারণ এসএলএসটিতে নর্মাল লেভেলে কিন্তু সায়েন্স আসে না, এবং আমি বলো জয় স্যার বলো, তোমাদের কিন্তু বিভিন্ন রকম ক্লাসে আমরা যথেষ্ট ব্যস্ত। যেমন আমি তোমাদের সম্পূর্ণভাবে ব্যস্ত থাকি রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস এই সমস্ত জিনিসপত্রগুলো কন্ডাক্ট করার ক্ষেত্রে। তো সেখানে একটা বিশাল দায়িত্ব থেকে যায়। তা যারা অলরেডি আমাকে ভরসা করে বিভিন্ন ব্যাচে এনরোল করেছে তাদের প্রতিও একটা দায়িত্ব বর্তায় যে তাদেরকে সেই সাফল্যের জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য। তো মূলত যখন এসএলএসটি ব্যাচটা আসে তখন তোমাদেরকে বলেইছিলাম যে আমি করাতে পারছি না তো কি হয়েছে, আমার থেকেও বেস্ট কাউকে আনবো যিনি তোমাদেরকে পুরো জিনিসটা গাইড করে দেবেন এবং যিনি এই জায়গা থেকে বিলং করছেন। তো আমার সঙ্গে তিনিই রয়েছেন এখন, সুদীপ চক্রবর্তী স্যার। নমস্কার, থ্যাংক ইউ সুদীপ্ত। তো ব্যাপারটা হচ্ছে যে এসএলএসটি আমরা জানি দীর্ঘ 2016 পর থেকে একটা ভরাডুবির মধ্যে রয়েছে, এবং যেখানে আমরা বলতে পারি যে টোটাল টিচিং সিস্টেমের মেরুদণ্ডটাই পুরো বন্ধ হয়ে গেছে, এবং যেখানে এখন বর্তমানে বুঝতে পারছি যে চাকরি পেয়ে গেলেও যে আমাদের একটা অন্ধবিশ্বাস ছিল বা ভ্রম ছিল যে চাকরি থাকবে, এই জিনিসটাই এখন পুরোপুরি ভেঙে দিয়েছে যে চাকরি থাকবে কিনা আমরা কেউ জানি না। যাই হোক, তবু অপরচুনিটি এসছে, অপরচুনিটি কাজে লাগাতে হবে। তো সেই রেসপেক্টে আমি জিজ্ঞেস করবো যে এই এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স যারা 9-10 লেভেলে দেবে তাদের পড়াশোনাটা কতটা করতে হবে, এবং এবারের পরীক্ষার ক্ষেত্রে কিরকম কি কোয়েশ্চেনের কিছু অদল বদল হবে কিনা, বা কি কোন টাইপের তারা জিনিসপত্রগুলো পড়লে কিছু একটা ভালো স্কোর করতে পারে। কারণ প্রত্যেকেরই তো একটা স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি শিক্ষক হব। তো সেই রেসপেক্টে এইটা একটা বাঙালি ছাত্র হিসাবে অনেকেরই স্বপ্নের জায়গা। তো যদি কিছু বলেন। দেখো, লোকে বলে যে সায়েন্স যদি একটু বেশি পড়ো তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে। সেই জন্য আমার খুব একটা প্রিয় বই, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। সেখান থেকে একটি কথা আমি বলবো, সেটা হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো আমাদের আশেপাশে কি ঘটনা ঘটছে, চাকরি পেলে সেটা থাকবে না, বা পরীক্ষাটা কতদিন বাদে হবে সেইটা নিয়ে চিন্তা, সেটার কন্ট্রোল আমাদের হাতে নেই। এমএস ধোনিও যখন 300 রান তারা করতো তখন 300 রানের কথা ভাবতো না, ভাবতো প্রতি ওভারে 6 রান করবো। তাহলে সেই রকম ভেবেই আমাদের ভাগের প্রস্তুতিটা করতে হবে। তাহলে আমাদের ভাগের প্রস্তুতিটা করার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য বেসিক লেভেলে আমাদের যেটা দরকার, ক্লাস 9-10 এসএলএসটি 9-10, সেটার জন্য আইএসসি সিলেবাস যেটা আছে, সেই আইএসসি সিলেবাসের নাগিন পাবলিকেশনের বই, যেটা কুমার মিত্তালের হয়, বা যে কোনো রাইটার, এখন তো কুমার মিত্তাল ছাড়াও অন্য রাইটারও বেরিয়ে গেছে, সেই দুটোর যদি 11-12 বইটা কমপ্লিটলি ফলো করা যায় তাহলে কিন্তু ফিজিক্সের জন্য একদম মোর দ্যান এনাফ যে সিলেবাসটা আছে। এবার বলবে যে তাহলে ওই গোটাটা আমি কি করে ফলো করব, আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি নন ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড, আমি 9-10 পর থেকে ফিজিক্স ভুলেই গেছি। সেইটার জন্যই আমাদের এই ক্লাসটা নিয়ে আসা তোমাদের সামনে, যাতে একটা জায়গায় তোমাদের সমস্ত বিষয়টা থাকে, এবং সেই বিষয়টার থিওরিটা, অনেকেই বলবে যে পরীক্ষায় তো নিউমেরিক্যাল আছে, তাহলে আমি থিওরি কেন পড়বো?
তো থিওরি তোমাকে বলা হচ্ছে না যে তুমি ডেরিভেশনের স্টেপ বাই স্টেপ মুখস্থ করো, একদম। কিন্তু তুমি যদি থিওরি ডেরিভেশনের স্টেপ বাই স্টেপ বোঝো তাহলে তুমি বুঝতে পারবে নিউমেরিক্যালটা কোথায় অ্যাপ্লাই করবে। আমি একাধিক জায়গায় দেখেছি লোককে ফর্মুলা মুখস্থ করিয়ে পরীক্ষা পাস করানোর চেষ্টা করে, এবং এইটা কিন্তু নিট লেভেলেও হয়েছে আমি দেখেছি আমার একাধিক স্টুডেন্টদের মধ্যে। তারা ফর্মুলা খুব জানে, তারা খুব শর্টকাট জানে, কিন্তু কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা গিয়ে আসল জায়গায় ভুলে যায়। তাহলে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার যে স্টেপটা সেটা তুমি বোঝো, তাহলে তুমি হয়তো শর্টকাট নাই জানলে, কিন্তু নিউমেরিক্যালগুলো তোমার কোথায় অ্যাপ্লাই হবে সেটা করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর, যদি ধরো তোমার যে 4টে অপশন এলো সেই আনসারগুলোর মধ্যে তোমার কোনো মানে ঝাড়াই বাছাই করতে হলো, তাহলেও কিন্তু তুমি কনসেপ্ট দিয়ে ঝাড়াই বাছাইটা করতে পারবে। তো আমার মতে ফিজিক্সটা এইরকম ভাবেই পড়া উচিত যে তুমি গোটাটা পড়ো, তোমার 100% পড়লে 70% মনে থাকবে, 80% মনে থাকবে। যেটা মনে থাকবে সেটা তো কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার থাকবে, যেটুকুনি তোমার প্রস্তুতি সেটুকুনি করো, ব্যাস। নিঃসন্দেহে আমি এই জিনিসটা আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা অবজার্ভ করেছি, যারা ম্যাথামেটিক্স দারুণ লেভেলের করে, মানে আলট্রা প্রো লেভেলে চলে গেছে, মানে যারা ব্যাংকের পরীক্ষা দেয়, এসএসসির পরীক্ষা দেয় বা সিজিএল এর পরীক্ষা দেয়, তো তারা কিন্তু ম্যাথ এক একটা কোয়েশ্চেন দেখে অপশন টেস্ট করে এবং তার প্রসেস কিছু জানে, সেই অনুযায়ী পুরো জিনিসটা করে দেয়। এবার সেই সেম ছেলেটি যখন আজকে মিসলেনিয়াসের মেন্সের পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু সেটা করতে পারছে না। পাইপেন সিস্টেমের অঙ্ক সে এলসিএম মেথডে করে দিতে পারছে, কিন্তু সেম জিনিসটাই আমরা কিন্তু ওই এক্স ধরে যে ছোটবেলায় করেছিলাম সেই জিনিসপত্র জানে না। কিন্তু আমাদের এই মিসলেনিয়াস মেন্সে সেই এক্স ধরেই জিনিসপত্র থাকে, মানে করতে হবে ডেসক্রিপটিভ ম্যাথ। তো সেক্ষেত্রে ওই জায়গাটা তারা প্রবলেম হয়েছে। তাহলে আলটিমেটলি তুমি যতই এক্সপার্ট হয়ে যাও না কেন, তোমার কিন্তু বেসিক জানা থাকলে তবেই তুমি সেই জায়গাটায় মাস্টারি অর্জন করতে পারবে। যদি বাই চান্স তোমাকে ঘুরিয়েও দেয় তাহলে তোমাকে কিন্তু ওইটাই হেল্প করবে পরীক্ষার মুহূর্তে হিট অফ দ্য মাইন্ডে। একদম আমি সহমত। তো এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করব স্যার, যে ফিজিক্সের তো এখন বর্তমানে প্রচুর চ্যাপ্টার রয়েছে, কারণ 11-12 মানে হচ্ছে, যদি আমি 11-এর কথা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রায় 2000 পেজের একটা বই, বিশাল মোটা বই। কারণ মানে সায়েন্সের সঙ্গে আর্টসের হেলেভেন ডিফারেন্স। কারণ তোমরা নিজেরাই দেখবে যে যখন আমরা একটা টোটাল এসএলএসটির 9, 10, 11, 12 হিস্ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু 9, 10 শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স করাতে গিয়েই আমাদের টোটাল এতজন টিচারকে লাগছে। সেখানে যদি আমি 11-12 কথা ভাবি, সেখানে আবার আমাদেরকে ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা করতে হবে। আবার বায়োলজির কথা যদি ভাবি তাহলে সেখানে আবার বোটানি, জুলজি এইসব জিনিসপত্রগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে এই হিউজ সিলেবাসের মধ্যে ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলো বেসিক্যালি করাটা ওদের জন্য যুক্তিযুক্ত? কারণ এখন তো 30টা নাম্বারের পরীক্ষা, তো 30 নাম্বারের পরীক্ষার মধ্যে কোন চ্যাপ্টারগুলো বেশি ফোকাস করবে? তো দেখো, পরীক্ষা ব্যবস্থাটা এমন, বিশেষ করে আমি বলবো যে সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সে কিন্তু কোয়েশ্চেন যে একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন হতে পারে তা কিন্তু নয়। মানে ইতিহাসে ধরো বললো যে বাবর কত সালে মরে গেছিল, তাহলে তুমি বাবরের চ্যাপ্টারটা পড়লে হয়ে গেল। কিন্তু ফিজিক্সে তোমাকে নিউটনস ল এর কোয়েশ্চেন, ফ্রিকশন দিয়ে, এমনকি ফ্রিকশনের পরে তোমাকে এসএইচএম দিয়ে করে দিতে পারে। তাহলে তোমাকে যদি আমি বলি যে এনএলএমটা ইম্পর্টেন্ট, তুমি এসএইচএমটা করো না, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ সত্য হলো না। তাহলে কোয়েশ্চেনগুলো কিন্তু পাঞ্চ করে একাধিক চ্যাপ্টার মিলিয়ে হবে। তাহলে তোমার চ্যাপ্টার তুমি সবগুলোই পড়ো, কিন্তু যেখানে ইম্পর্টেন্ট, আমি বলবো যে কনসেপ্ট ওয়াইজ খুব ইম্পর্টেন্ট একটা টপিক এনএলএম, নিউটনস লজ অফ মোশন, ওইটা জানা থাকলে খুব সমস্তটাই ক্লিয়ার থাকে। নিউটনস লজ অফ মোশন, সিম্পল হারমোনিক মোশন, আর ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম পার্টটা, আর গস থিওরেম। তাহলে আমি কি বললাম? এনএলএম, সিম্পল হারমোনিক মোশন, গস থিওরেম, ইলেকট্রোম্যাগনেটিজম। একদম ফিজিক্সের 4টে মেন কথা বললাম। এই 4টে পড়া থাকলে তোমার এইগুলোর পাঞ্চ করা অন্যান্য কোয়েশ্চেনগুলো করতে পারবে। কিন্তু তার মানে কিন্তু একবারের জন্য আমি বলছি না যে অন্য চ্যাপ্টারগুলো তুমি পড়ো না, ডিসকারেজ আমি একবারও করছি না। পড়তে তোমায় হবে যাতে সমস্ত পাঞ্চ করাগুলো পড়তে পারবে, কিন্তু তার মধ্যে এইগুলো হচ্ছে পিলার। আমি যেমন ওদেরকে 2016 কোয়েশ্চেনগুলো সলভ করা থেকে দেখছিলাম যে একটা কোয়েশ্চেন এলএম থেকে দিয়েছে,
মানে ওর পরের কোশ্চেনটা দিয়ে দিয়েছে হচ্ছে ওই আমাদের কাইনেমেটিক্স থেকে। মানে ওরা 30টার আগে তো মানে ভাগ ছিল হচ্ছে 55টা, এখন 60টা করে দিয়েছে। তো ওই 55টার মধ্যে 25টা দিয়েছিল আগের বার হচ্ছে ফিজিক্সে। এবার সেই ফিজিক্সের মধ্যে 25টা কোশ্চেন হচ্ছে 25টা চ্যাপ্টার থেকে, এরকম করে আমি দেখেছিলাম। মানে আলটিমেটলি তোমাদেরকে চ্যাপ্টার সবগুলোই করতে হবে, কোনোটাই যে বাদ দেবে, কোনোটাই যে তুমি মানে রেখে দিয়ে আজকে তোমার হচ্ছে নিউটনের ফার্স্ট ল আসছে, পরের বার সেকেন্ড ল আসবে, এই মাধ্যমিক যে জিনিসটা ছিল ওই জিনিসপত্র এখন আর নেই। তো আলটিমেটলি স্যার তোমাদেরকে বলে দিলেন যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে মেইনলি অঙ্কের জন্য ফোকাস করতে হবে এবং তার রেসপেক্টে তোমাকে বাকিগুলোকেও দেখে যেতে হবে। যেমন আমি সিজিএল এর ক্ষেত্রে দেখেছিলাম যে ওরা ম্যাক্সিমাম অঙ্কগুলোকে দেয় জিওমেট্রির সঙ্গে মেনসুরেশনকে মার্চ করে, সেখানে মেনসুরেশনে কোন কোন জিনিসপত্রগুলো অ্যাপ্লাই হচ্ছে। মানে একটা সিলিন্ডারকে কেটে দিয়ে তার মধ্যে যদি একটা গোলক ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই যে শেপটা হলো সেখানে মানে নতুন ক্ষেত্রফল বা পরিধি কিরকম করে হচ্ছে। তো এগুলো তো আলটিমেটলি ওই পুরো জিনিস, পুরোটা যদি না জানি তাহলে তো হবে না, কিছুই পারতে পারবো না। তো সেই সেম জিনিসটাই হচ্ছে এখানে। তো আমি একটা কথা বলবো এখানে, যে এত বড় সিলেবাস, তার মধ্যে এই টুকরো টুকরো জিনিসপত্রগুলো রয়েছে, স্টুডেন্ট পড়বে কি করে? মানে দেখো, আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের, আমি এই সিলেবাসটা দেখেছি, এসএলএসটির সিলেবাসটা। সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্সের তুলনায় কিন্তু কেমিস্ট্রির সিলেবাসটা একটু বেশিই বলবো রয়েছে। একদম এটা কিন্তু অবজেক্টিভ ভাবেই বলা যায়, ফিজিক্স থেকে কেমিস্ট্রি সিলেবাস একটু বেশি রয়েছে। তো স্টুডেন্টদের কেমিস্ট্রিটা, ফিজিক্সটা মূলত পড়তে হবে যে নিউমেরিক্যাল করতে পারবো এরকম ভাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ফিজিক্সটা পড়ার সময় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আমাদের এই সাপোর্টটা তো তোমাদের থাকলোই, তোমরা যদি ব্যক্তিগত লেভেলে প্রিভিয়াস ইয়ারের নিটের কোয়েশ্চেনগুলো তোমরা যদি ব্যক্তিগত লেভেলে সলভ করার চেষ্টা করো, 2025-এরটা আমি বলবো না, কারণ 2025টা একটু বেশি হার্ড চলে এসেছে। নিটের কোয়েশ্চেনগুলো যদি তোমরা সলভ করার চেষ্টা করো, তাহলে সেখান থেকে তোমার একটা ফিজিক্সটা ঝালাই হবে, 1 নম্বর। আর ওইটা করতে করতে তুমি বুঝতে পারবে তোমার কোথায় কোথায় খামতি রইল, তাহলে সেইটা থেকে তুমি আবার রিক্যাপিচুলেট করলে, তাহলে সেগুলো মনে পড়লো, এটা একটা হতে পারে। আর যেটা 11-12-এ পড়ার সময় আমরা কি করি, যে ফিজিক্সের প্রপার ডেরিভেশন প্র্যাকটিস করি, ওটা তো এখন দরকার নেই। যেটা তোমার দরকার সেটা হচ্ছে যে আমার এক একটা চ্যাপ্টারের জন্য একটা মেন গভর্নিং ডায়াগ্রাম থাকে। যেমন ধরো আমি উদাহরণস্বরূপ বললাম থার্মোডিনামিক্সের তোমাকে যে কোয়েশ্চেনের দিক না কেন, চোখ বুঝে তোমার সামনে একটা সিলিন্ডার আর তার গায়ে একটা পিস্টন, মানে যেটা দিয়ে ওই হাওয়াতে পাম্প ভরা, গাড়িতে পাম্প ভরা হয়, ওই ছবিটা তোমার চোখের সামনে থাকবে। তারপর তুমি দেখো না তুমি ওখানে ডায়াগ্রামে ওয়াইজ কি করতে পারো। কারণ আমাদের যে মেমোরিটা সেটা কিন্তু কোনো ওয়ার্ড বাই ওয়ার্ড মেমোরি থেকেও আমাদের ফটোগ্রাফিক মেমোরি, মানে কোনো ডায়াগ্রাম থেকে আমাদের জিনিসটা তাড়াতাড়ি চলে আসে। তাহলে তুমি চেষ্টা করো এক একটা চ্যাপ্টারের জন্য তোমার গভর্নিং যে ডায়াগ্রামটা সেটা খুব ভালো করে বুঝতে, এবং ওই ডায়াগ্রামটার পাশে ওটার করেসপন্ডিং 3-4টে ইকুয়েশন লিখে দাও, বাস, তাহলে তুমি সেখান থেকে আসতে পারবে। আমি বেসিক্যালি এই জিনিসটা আমি অবজার্ভ করেছি কাইনেমেটিক্সের ক্ষেত্রে, যখন আমি করাতাম, মানে ওদের টোটাল কাইনেমেটিক্সের আমি ওদেরকে মানে মেন যে 4টে কাইনেমেটিক্সের মেন ফর্মুলা রয়েছে ওই ফর্মুলাগুলো ওদেরকে দিয়ে দিতাম, এবং সেই অনুযায়ী বলতাম ভাই তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, দেখো কোনটাতে ফর্মুলা। তো ইটস আ ভেরি গুড অ্যাপ্রোচ। এবং যেহেতু এখানে শুধুমাত্র ফর্মুলাতে হবে, তোমাদেরকে ডায়াগ্রামও আঁকতে হবে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই ডায়াগ্রাম যেটা স্যার বললেন, এটা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে কনসিকোয়েন্স হিসেবে তুমি তৈরি করে রাখো, তাহলে তোমাদের হয়তো বেটার কিছু হতে পারে। ভেরি গুড। তো এখানে একটা তোমরা আশা করি পুরো জিনিসটা মানে বুঝে নিতে পারলে। লাস্ট স্যার আমি একটা কথা জিজ্ঞেস করবো, এইমাত্র আপনি বললেন যে কেমিস্ট্রিতে আমাদের সিলেবাসটা অবশ্যই বেশি, মানে আমি এটা তোমাদেরকে যখন এসএলএসটি সিলেবাসে পুরোপুরি বর্ণনা করছিলাম সেখানে তোমাকে বলেছিলাম যে আমাদের টোটাল কেমিস্ট্রিতে 55টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন আগেরবার এসেছিল, ফিজিক্স থেকে 25টা এসেছিল, কারণ ওর সিলেবাসটাই অনেক বেশি। তো সেই রেসপেক্টে এবারে আবার 60টা যখন মানে বলে দিয়েছে যে কোয়েশ্চেন আসবে, তো 60-এর তো কি কোনো রকম কোনো মানে দিয়ে দিয়েছে যে 60টা 1 নাম্বার করে থাকবে বা 2 নাম্বার করে থাকবে? 1 নাম্বার করে থাকবে, 30 মানে 30 কি বলে দিয়েছে এরকম করে? 30 থাকবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওই যে 30টা থাকবে, ওই 30-এর মধ্যে মোটামুটি ওদের কিরকম স্কোর করলে ওরা একটা ঠিকঠাক সেফ মানে জোনে আছে বলে মনে করতে পারে? যদিও এটা বলাটা আমার ঠিক নয়, কারণ আলটিমেটলি কাট অফ বলে কিছু হয় না, কারণ যে সমস্ত স্টুডেন্টরা তখন বসবে কম্পিটিশন যাবে তার উপর ডিপেন্ড করে। তবুও আমি জিজ্ঞেস করবো যদি কিছু বলেন।
তো দেখো, ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচ সিরিজটা চলছে, তার মধ্যে প্রথম টেস্টটায় ইংল্যান্ড বোধহয় লাস্ট ইনিংসে 4th ইনিংসে 370-এর কাছাকাছি রান চেস করে দিল টেস্টে। তো তুমি বলতে পারো যে টেস্টেও কিন্তু 350-এর উপরে স্কোরও সেফ না, ঠিক আছে, 4th ইনিংসে। তাহলে সিমিলারলি ফিজিক্সের ক্ষেত্রেও আমি যদি বলি যে হ্যাঁ তুমি 30-এর মধ্যে 20 পেলে সেফ, তাহলে আমি কিন্তু সেটা ঠিক জাস্টিস করছি না। এটা পুরোপুরি কাট অফের খেলা, তাহলে যে যত ভালো সেই অনুযায়ী হবে। তবু বর্তমানে যা পরিস্থিতি এবং যে লেভেলের কম্পিটিশন আছে, কেমিস্ট্রিটায় যেহেতু কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট হবে, এবং আমার বিশ্বাস যে যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, ইভেন যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, তারাও কিন্তু কেমিস্ট্রিটা অত ভালো করতে পারবে না। তার কারণ কেমিস্ট্রি সিলেবাসটা হিউজ আছে, এবং এটা আমি আমার সাবজেক্টের বড়াই করছি না, কিন্তু যেটা বলি সেটা হচ্ছে যে কেমিস্ট্রির তুলনায় ফিজিক্সে যেহেতু মনে রাখতে কম হয়, যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের তাদেরও তো মনে রাখতে হবে, তাহলে কেমিস্ট্রিতে কিন্তু সে কম পাচ্ছে। তাহলে ফিজিক্সে এবার তাহলে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের যারা ছেলে মেয়ে, তারা নিশ্চয়ই কেমিস্ট্রিটা কম পেয়ে ফিজিক্সটা চেষ্টা করছে, তাহলে সে ফিজিক্সে কতটা উঠতে পারবে? আমার মনে হয় ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা ফিজিক্সে বেশি উঠতে পারবে। তাহলে সেই হিসাবে আমার যেটা মনে হচ্ছে অ্যাবভ 25, আউট অফ 30 অ্যাবভ 25 ফিজিক্সে হলে তাহলে দেখি ঠিক আছে। আর যদি কেউ 28 টাচ করে যায়, তাহলে কেমিস্ট্রির দিক থেকে অনেকটা সেফ, কারণ কেমিস্ট্রিতে কেউ গ্যারান্টি দিতে পারে না যে তার ওই ইকুয়েশনটা মনে আছে। রিঅ্যাকশনগুলো এত ডিফিকাল্ট, রিঅ্যাকশনগুলো কেউ গ্যারান্টি দিতে পারে না, এমনকি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডেরও না। মানে আমি এখানে ওদেরকে ওইটাই বলছিলাম যে কেমিস্ট্রিতে যারা আলটিমেটলি মাস্টার্স করেছে তারা সত্যিকারে এখানে অনেকটা বেনিফিশিয়ারি জায়গায় থাকবে মনে হয়। থাকবে, তবে আমার বিশ্বাস যেটা ফিজিক্স মাস্টার্স থেকে যারা যাচ্ছে, তারা ফিজিক্সের 30 নাম্বারটা যতটা কনফিডেন্ট নিয়ে যাবে, কেমিস্ট্রি মাস্টার্স থেকে যারা কেমিস্ট্রিতে ওই 30 নাম্বারটা অতটা কনফিডেন্স নিয়ে যাবে না। তার কারণ হচ্ছে ফিজিক্সের হচ্ছে সে অনেকটা মেমোরির উপর ডিপেন্ডেন্ট নয়। একদম। কেমিস্ট্রি কিন্তু অনেকটাই মেমোরির উপর ডিপেন্ডেন্ট। তুমি 1 মাস টাচ না করলে তোমার মেমোরি থেকে গায়েব হয়ে যায়। সেম জিনিস, মানে আমাদের ওই ইনঅর্গানিক কেমিস্ট্রি যখন পড়তাম কত মনে আছে, তো সেই জিনিসপত্রগুলো আর তো এক্সেপশনের শেষ নেই। তাহলে আপনি কি বলছেন যে 60-এর মধ্যে অ্যাকচুয়ালি কত টার্গেট করা উচিত? 60-এর মধ্যে আগের বারে খুব সবাই পেয়েছিল 52-53, ঠিক। তাহলে এইবারে আমি বলবো যে অ্যারাউন্ড ফিজিক্সে যদি কেউ 26-27 মতো পায়, আর ওদিকটায় কেউ 24-25 পেল, তাহলে আমার মনে হয় 50 ইজ আ গুড স্কোর দিস টাইম, 50 to 52। তবে লাস্টে একটা কথাই বলবো, অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, কারণ মানে সত্যি কথা বলতে স্যারকে পাওয়াটা খুব চাপের বিষয়। আমাদের ভাগ্য ভালো হাটার বোর্ড 7th হাউস থেকে যে এই স্যারকে আনতে পেরেছি এবং তোমাদের জন্য এই ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করতে পেরেছি। তো স্যার এখানে একদিন এসেছিলেন, স্যারকে ধরে বেঁধে আজকে সারাদিনটা একদম নিগড়ে নিয়েছে স্যারকে। তোমাদের জন্য স্পেশাল 2টো ক্লাস আমি রেকর্ড করাবার প্রজেক্টে রয়েছি। তো সেক্ষেত্রে কারা কারা চাইছো যে স্যারের যে ক্লাসগুলো স্যার দিচ্ছেন তার মধ্যে কিছু ক্লাস তোমাদের জন্য স্যাম্পল হিসাবে ফ্রিতে দেওয়া হোক, অতি অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর এই সেশনটা দেখে তোমরা কতটা উপকৃত হলে, তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা এখান থেকে যে জিনিসপত্রগুলো আউটকাম নিতে পারলে, যেমন তোমার হচ্ছে একটা প্রত্যেকটা নির্দিষ্ট ডায়াগ্রাম নিতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এই জোনটাকে বেশি টার্গেট করতে হবে, কেমিস্ট্রির তুলনায় ফিজিক্সের পার্টটাকে, এবং তুমি মোটামুটি ভাবে যদি এই টার্গেট স্কোর নিয়ে এগোও তাহলে সেক্ষেত্রে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবে। এইগুলো দেখে তোমার কি মনে হচ্ছে যে তুমি তোমার ডেস্টিনেশন থেকে কতটা দূরে রয়েছো? যদি থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে আরো ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে সিলেকশনের দিকে এগোতে হবে। প্রত্যেককে বলবো অল দ্য বেস্ট, এবং স্যারকে আমি আবারও বলবো অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ফিজিক্স ক্লাস নিতে গিয়ে একটি অভিজ্ঞতা হলো যে আমাকে স্টুডেন্টরা বলছে যে বাংলায় যদি আমি পড়াই, তো বাংলা মিডিয়ামটা তো বাংলাতেই পড়াচ্ছি, কিন্তু দেখো যে সায়েন্স সাবজেক্ট আমাদের শ্রদ্ধেয় এস এন বোস তিনি বলে গেছিলেন যে যারা বাংলা ভাষায় বলেন যে বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা ভাষাটা জানেন না, না বিজ্ঞানটা বোঝেন না। কিন্তু দেখো আমরা তো ওই লেভেলের নই, আমরা সামান্য মানুষ। তো আমাদের সামান্য মানুষের তরফে আমরা ইংলিশ, যেহেতু সায়েন্সটাকে ইংলিশেই পড়ানো হয় এবং ইংলিশেই টেক্সটগুলো আছে,
সেক্ষেত্রে আমাদের কিন্তু টার্মসগুলো ইংলিশেই জেনে রাখা ভালো, 1 নম্বর। আর 2 নম্বর, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সর্বভারতীয় লেভেলে যদি একাধিক মিডিয়ামের কোয়েশ্চেন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ইংলিশের কোয়েশ্চেনটাকে বোঝার সব থেকে ইজি উপায় থাকে। কারণ যেহেতু ওই টার্মগুলোকে জোর করে ট্রান্সলেট করা হয় না, তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা বাংলায় তো জিনিসটাকে বোঝো, কিন্তু টার্মগুলোকে, যেমন তুমি ভিসকোসিটি টার্ম রাখো, সান্দ্রতা ভেবে মনে পড়ো না, ঠিক আছে? মানে আমি এটা অবজার্ভ করে দেখেছি যে যারা এই সান্দ্রতা ভেবে পড়ছে, মানে অনেক টার্মিনোলজি রয়েছে যেটা ইংলিশ টার্মিনোলজি বাংলায় লিখে দিয়েছে ওরা, মানে এটা করে ওরা। আর আমি এটা অবজার্ভ করে দেখেছি যে সর্বভারতীয় পরীক্ষায় তো 15টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায়, ইংলিশ তো মেন, বাকি বাংলা, নেপালি, অসমী এগুলো সবই রয়েছে। এবার যদি বাই চান্স হিন্দি বা বাংলাতে কোনো জিনিস ভুল দিয়ে দেয়, বাই চান্স কোশ্চেনটা, ওরা কিন্তু ইংলিশটাকেই নেয়। তো সেই রেসপেক্টে আমার তো মনে হয় যে এসএসসিও তাই করবে। তো সেই রেসপেক্টে স্যার যেটা বললেন, অতি অবশ্যই বাংলায় পড়ছো, বাংলায় বুঝতো, সবই ঠিক আছে, কিন্তু টার্মিনোলজিগুলো অতি অবশ্যই বাংলার সাথে সাথে ইংলিশগুলোকেও জেনে রাখো। সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে, কারণ দুটো জিনিস তোমাকে মনে রাখতে হচ্ছে না। তো আজকে সেশনটা এইটুকুই রাখবো। বাকি স্যারকে রিকোয়েস্ট করব যে যদি আপনি কিছু শেষ টিপস দিয়ে যান, যাতে ওরা একটা ভালো স্কোর করে উঠতে পারে। তো দেখো, আমার যেটা মনে হয়, আমার সে ধোনির অ্যাপ্রোচটাই আমি বলবো যে তোমরা দেখো যে হাউ মেনি ডেজ আর রিমেনিং, আর কতগুলো চ্যাপ্টার বাকি আছে, তাহলে সেটাকে ডিভাইড করে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ লেভেলে তুমি সেই অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারকে টার্গেট করো যে আমি আগস্টের লাস্ট উইকের মধ্যে আমার এই পজিশনটা যেন দাঁড়িয়ে যায়, এইটা করে ফেলো। আর প্রত্যেকটা চ্যাপ্টারের একটা মানে প্রত্যেকটা চ্যাপ্টারেরই তুমি একটা পাতার মধ্যে ডায়াগ্রাম এবং ইকুয়েশন সহ একটা সামারি লিখে ফেলো, 1 লাইন করে 2 লাইন করে লিখে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম করে নামানো যায়। আই থিঙ্ক বারিং থার্মোডিনামিক্স, তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম একটা গভর্নিং ডায়াগ্রাম এবং 4, 5, 6টা ইকুয়েশন করে, ধরো তুমি তাহলে যদি ধরে নিই 30টা চ্যাপ্টারও যদি হয়, 40টা চ্যাপ্টার যদি হয়, তাহলে 40টা পাতা বা 50টা পাতার মধ্যে তুমি গোটা সিলেবাসটাকে নামিয়ে ফেলো। একদম। আর পরীক্ষার সময় এটা বিশাল হেল্প করে, বিশাল কাজ করে, এটা করে ফেলো। একদম। তো মানে আশা করি এই সেশনটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো। বাকি তোমরা কারা কারা চাইছো যে স্যারের কিছু ক্লাস তোমাদের জন্য ফ্রিতে আনা হোক, অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর তোমরা প্রত্যেকে আগস্টে পুরো রণসজ্জিত হয়ে যাও, কারণ সামনে প্রচুর বড় একটা অপরচুনিটি এসছে, এরপরে কবে আসবে কেউ জানে না। তো সুযোগটাকে কাজে লাগাতেই হবে। আর স্যার বারবার করে যখন ধোনির কথা উল্লেখই করছেন, লাস্টে একটা কথাই বলবো যে এই মানুষটাকে আমরা কেন শ্রদ্ধা করি, তার কারণ হচ্ছে এই লোকটা বারবার সাকসেস পেয়েছে। আমরা তাদেরকে সাকসেসফুল হিসেবে গণ্য করি যে সাকসেস বারবার করে আমাদেরকে দেখিয়েছে। তো তুমি যদি সাকসেসফুল হতে চাও, তোমাকে সাকসেসফুল পার্সনদেরকেই ফলো করতে হবে। এগিয়ে চলো, জীবনে অনেক কিছু আসবে, বাট এই কয়েকটা দিন নিজের প্রতি ডেডিকেটেড থাকো, অবশ্যই তোমরা সাকসেস পাবে। থ্যাংক ইউ। আমিও ADDA-24/7-কে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ধন্যবাদ।